সুধা আর ব্রিজেশ সোনপুর নামের একটা ছোট্ট গ্রামে থাকত। ব্রিজেশ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের রুজি রুটি চালাতো, যাতে করে ওর আমদানি খুব একটা বেশি কিছু হতো না। কিন্তু গত কয়েকদিন ধরে ব্রিজেশ মাত্র কয়েকদিনেরই কাজ পাচ্ছিল, যাতে করে ওদের বাড়িতে আরও টাকার অভাব দেখা দিল। এমনই একদিন সুধা ব্রিজেশকে বলে, শোনো না, ঘরেতে চালের একটা কণাও মাত্র নেই, আর আমার কাছে যেটুকু টাকা জমানো ছিল সেটাও খরচ হয়ে গেছে। এবার তুমি কোথাও থেকে একটু টাকা জোগাড় করে আনো, যাতে একটু রেশন তুলতে পারি। তুমি তো জানোই সুধা যে আজকাল কাজ পাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে। কখনো কখনো পাই, আর কখনো তো। তুমি চিন্তা কেন করো গো? তুমি এটা ভাবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখবে একদিন উনি সব ঠিক করে দেবেন। তুমি একদম ঠিকই বলেছ সুধা। আচ্ছা দাঁড়াও, আমি কাজ খুঁজতে যাচ্ছি। ব্রিজেশ বাইরেই যাচ্ছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওদের দরজার সামনে দাঁড়ায়। যে গাড়ি থেকে এক মহিলা হাতে একটা কয়েক মাসের বাচ্চাকে নিয়ে বাইরে নেমে এসে দাঁড়ায়। গাড়ির আওয়াজ শুনে সুধাও বাইরে চলে আসে। সুধা দেখে ওর ঠিক সামনে ওর বড় বোন নিহারিকা দাঁড়িয়ে আছে। নিহারিকা দিদি, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? না সুধা, কিছুই ঠিক নেই। আসলে বাচ্চাটার শরীরটা গত 1 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। শহরের বড় থেকে বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবার একটাই কথা, আমাদের ছেলেকে কিছুদিনের জন্য গ্রামের খোলামেলা আবহাওয়াতে রাখতে হবে, তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ সুধা, আসলে আমাদের সব আত্মীয়দের মধ্যে তুমি একমাত্র যে গ্রামে থাকো, আর এই জন্যই আমার প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আর আমরা যদি বাচ্চাকে নিয়ে তোমাদের সাথে কিছুদিন থাকি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না দিদি জামাইবাবু, আপনারা কি কথা বলছেন? আপনারা যতদিন চান এখানে থাকতে পারেন, এটাও তো আপনাদের একটা বাড়ি। হ্যাঁ দাদা, তাই হবে। যতদিন না আপনার বাচ্চা সুস্থ হয়ে যায়, ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। দেখো, আমি বলেছিলাম না তোমাকে আমাদের আশাতে সুধা আর ব্রিজেশের কোনো সমস্যা হবে না? তুমি তো খামোখাই চিন্তা করছিলে। সুধা ওদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, তারপর প্রতিবেশীর কাছ থেকে একটু চিনি আর দুধ চেয়ে আনে, আর ওদের জন্য চা বানায়। তারপর ব্রিজেশকে গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রেশন তুলে আনতে বলে। ব্রিজেশ চড়া সুদে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, তারপর সেটা দিয়ে রেশন তুলে আনে। সুধা সবার জন্য খাবার তৈরি করে, তারপর সে তার জামাইবাবু আর দিদিকে ভরপেট খাবার খেতে দেয়। কিন্তু যেখানে ওরা দুজন আধপেটা খাবার খেয়েই থাকে, যাতে করে রেশন বেশি দিন চলতে পারে। তারপর মাঝরাতে মুন্না জোরে জোরে কাঁদতে শুরু করে। চুপ কর সোনা, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর। ওহো নিহারিকা, কি হলো? বাচ্চা তো কাঁদছে কেন? মনে হয় এ দুধ খেতে চায়। আসলে ওর তো দুধ খেয়ে ঘুমানোর অভ্যাস আছে না। হ্যাঁ, বাচ্চাদের জন্য তো দুধটা খুবই দরকারি। সুধা, তোমার তো একটু খেয়াল রাখা দরকার ছিল, বলো। আরে এতে সুধার কোনো দোষ নেই। আমি ভেবেছিলাম ওর পেট ভরে গেছে। যাই হোক সুধা, ওর জন্য একটু দুধ নিয়ে আয়। কিন্তু ঘরে তো দুধ নেই দিদি, আসলে সন্ধেবেলায় চা বানিয়েছিলাম, ওতেই তো খরচ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি খন। না না, বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে। আমি এক্ষুনি দুধ নিয়ে আসছি। ব্রিজেশ তাড়াতাড়ি বাইরে যায় আর দুধ নিয়ে এসে সুধার হাতে দেয়। তারপর সুধা সেই দুধ গরম করে মুন্নার খাওয়ার জন্য দিয়ে দেয়। এমনই একদিন খুব জোর বৃষ্টি নেমেছিল, যেটা দেখে আয়ুষ বলে, আজকে ভীষণ না গরম গরম চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যদি আমি শহরে থাকতাম, তাহলে আমার কুককে বলতাম ও এক্ষুনি বানিয়ে এনে দিত। জামাইবাবু, আপনি চিন্তা করবেন না, আপনার কুক নেই তো কি হয়েছে, এই শালি আছে না, আমিই বানিয়ে দিচ্ছি। সুধা রান্নাঘরে গিয়ে দেখে ওখানে তেল মশলা কিছুই নেই। তারপরও ব্রিজেশকে বলে। ব্রিজেশ জমিদারের কাছ থেকে আরও কিছু টাকা ধার নেয় এবং চিকেন এবং আরও জরুরি জিনিসপত্র কিনে বাড়ি আনে। তারপর সুধা চিকেন বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়ার জন্য দেয়। ঠিক 3 দিন পরে সেই জমিদার ওদের বাড়িতে চলে আসে। কিরে ব্রিজেশ, এই শোন, টাকা নেওয়ার সময় তো প্রত্যেক সপ্তাহ ঠিক টাইম মতন চলে আসিস, হ্যাঁ? আর ফেরত দেওয়ার সময় তোর মুখ দেখা যায় না কেন রে? জমিদার বাবু, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি টাকাটা সময় মতন দিয়ে দেবো। তাও আপনি কেন বাড়িতে সেরকম ঝামেলা করছেন বলুন তো? অতিথি রয়েছে যে। আচ্ছা, আমার থেকে ধার করা টাকায় যখন তুই আত্মীয়দের কাকা কাকা মুরগি খাওয়াচ্ছ, হ্যাঁ, সেবেলা তোমার প্রেস্টিজে লাগে না, তাই না? আর আমি টাকা চাইতে আসলেই তোর প্রেস্টিজে লাগে, তাই না? তখনই আয়ুষ বলেন, দাঁড়ান, কত টাকা হয়েছে আপনাদের? 20,000। এই নিন 30,000। আজকের পরে যেন এই এরিয়াতে কোনোদিন আপনাদের না দেখি। জমিদার সেই টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আয়ুষ ব্রিজেশকে বলে,
এটা কি সুধা, ব্রিজেশ? তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তার তোমরা এটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ সুধা, আমি কি তোর বোন নই? তুই আমাকেও কিছু বলিসনি কেন? আর সব সমস্যা তোরা একাই সহ্য করলি? আসলে দিদি জামাইবাবু, তোমরা তো এখানে কয়েকদিনের অতিথি হয়ে এসেছ, তাই আমরা তোমাদের ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আসলে ওনার কাছে কোনো চাকরি নেই, কখনো কখনো মজদুরির কাজ পায় তো কখনো পায় না, সেই জন্যই আমাদের এখন অভাবে দিন চলে যায়। কিন্তু আর নয় সুধা, ব্রিজেশ, আমি এই গ্রামে একটা হোটেল খুলতে চাইছি, যাতে বাইরে থেকে ট্যুরিস্টরা আসবে এবং এই গ্রামের সৌন্দর্য দেখতে পাবে। আর আমি চাই যে তুমি আমার ওই হোটেলে তুমি ম্যানেজারের চাকরি করো, মাসে 50,000 টাকা বেতন দেব। বলো, রাজি আছো? এটা শুনে সুধা আর ব্রিজেশের চোখে আনন্দের জল চলে আসে। নিহারিকা সুধাকে আলিঙ্গন করে। কিছুদিনের মধ্যে ওই গ্রামে একটা সুন্দর হোটেল তৈরি হলো, যেখানে দূর দূর থেকে ট্যুরিস্টরা আসতে শুরু করে আর ওদের খুব ইনকাম হতে শুরু করে। এখন ব্রিজেশ আর সুধা ওদের একটা বড় পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখন ওদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর ওরা এখন সুখে শান্তিতে আছে। শান্তি আর সবিতা দুজনে আলাদা আলাদা বাড়িতে কাজ করে, কিন্তু তারা কাজে যায় একই সঙ্গে। আজকে দেরি হয়ে গেল রে, মেম সাহেব তাড়াতাড়ি যেতে বলেছিল। কালকে বাড়িতে ওই ক্রিসমাসের পার্টি ছিল না, লোকজন এসেছিল, তাই একটু পরিষ্কার করতে হবে সব। আরে ছাড় তো, ওই বড় লোকেরা রোজই পার্টি করে চলেছে। আজকে এই পার্টি, কালকে ওই পার্টি। এই দেখ না, ক্রিসমাসের পার্টি শেষ হলো, এবার দেখবি নিউ ইয়ারের পার্টির আয়োজন করছে, আর সব কাজ আমাদেরকে দিয়েই করাবে। আর আমরা গরিব, আমাদের তো কোনো পার্টিই হয় না, আমাদের তো আর নতুন বছর হয় না, রোজ একই কাজ করে চলো। আরে এমন কিছু নয়, মেম সাহেব আমাকে বলেছে নিউ ইয়ারে নতুন কিছু উপহার দেবে। আরে এইসব কাজ করানোর বাহানা রে, আমি তো কত বছর ধরে লোকের বাড়ি কাজ করেই চলেছি, আমাকে তো কেউ নতুন বছরের উপহার দেয় না। আর তুই তো এই 2 বছর মাত্র কাজ করছিস, তোকে কিচ্ছু দেবে না। সবিতার কথা শুনে শান্তি চুপ করে গেল, সে কিছু না বলেই নিজের কাজে চলে যায়। সবিতা, পার্টি হলটা আগে পরিষ্কার করে ফেলো, নতুন বছরের পার্টিটা ছাদেই হবে, তাই একটু বেশি কাজ করতে হবে। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় ক্রিসমাসের কেক আর কিছু খাবার নিয়ে যেও। হ্যাঁ দিদি, আমি নিয়ে যাব। এরপর সন্ধ্যাবেলাতে শান্তি ক্রিসমাসের কেক আর খাবার জিনিস নিয়ে বাড়ি ফেরার সময় সবিতার সঙ্গে দেখা হয়। ফেলে রাখা খাবার পেয়েছিস? তবে আমি আগেই বলেছিলাম না, আমাদের কোনো সম্মান নেই ওদের কাছে। নিশ্চয়ই এইসব খাবার অতিথিরা খায়নি, তাই তোকে দিয়ে দিয়েছে। না না, এটা মেম সাহেব আমার জন্য আলাদা রেখেছিল। হ্যাঁ, তুই তো আমার কথায় বিশ্বাসই করিস না কখনো। আরে আলাদা করে কিছুই রাখেনি, যেগুলো বেঁচেছিল তাই দিয়ে দিয়েছে। আমার মেম সাহেবও এমনই করে। এই দেখ, কালকে রাজমা চাওয়াল আমাকে দিল আজকে, কিন্তু আমি খাবো না, এই রাস্তাতে আমি ফেলেই দিয়ে যাব। সবিতা, এটা ঠিক নয় রে, তুই না খেতে চাইলে নিস কেন? নিবি না, বারণ করে দিবি, এভাবে তো খাবারের অপমান হয় বল। এরপর সবিতা মুখ বেঁকিয়ে রাজমার প্যাকেটটা রাস্তায় ফেলে দেয়। শান্তি আর কিছু না বলে তার বাড়ি চলে আসে। আর শান্তির কাছে বাচ্চারা যখন কেক আর খাবার জিনিস দেখে, তখন তারা খুব খুশি হয়। মা, এই কেকটা তো খুবই টেস্টি। আরে স্প্রিং রোলটাও অনেক ভালো মা। আরে বাহ, এতে তো চাউমিন দেওয়া আছে। আর ওই বার্গারটা দাও না মা। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি, এই নাও, তুমিও খাও। দেখো, মেম সাহেব অনেক খাবার পাঠিয়েছেন। শান্তি, তোমার মেম সাহেবের মনটা অনেক বড়, তাই তো উনি বড়দিনের সমস্ত জিনিস আমাদের দিয়েছেন। হ্যাঁ, উনি সত্যিই খুব ভালো মনের মানুষ, কিন্তু সবিতা ওর কাজে খুশি না। যখনই দেখো ওর মেম সাহেবের নামে খারাপ কথা বলেই চলেছে। এখন কি বলি বলো তো ওকে? শান্তি, আমরা নিজেদেরকেই বোঝাতে পারি, অন্যদেরকে নয়। তাই তুমি মন দিয়ে নিজের কাজটা করো, আর ওই সবিতার কথায় বেশি কান দিও না, বুঝলে? হ্যাঁ, আমি ওর কথা বেশি শুনি না তেমন। কালকে মেম সাহেব তাড়াতাড়ি যেতে বলেছে, ওই নিউ ইয়ারের পার্টি আসছে না, তাই কিছু কাজকর্ম করতে হবে আর কি। পরের দিন শান্তি কাজে চলে যায়, কিন্তু সবিতা সেদিন কাজে না গিয়ে তার বাড়িতেই বসেছিল। আর সন্ধ্যাবেলাতে সব কাজ মেটার পর শান্তি সবিতার বাড়িতে যায়। কি রে সবিতা, আজকে কাজে গেলি না যে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ রে, আমি একদম ঠিক আছি। আরে ওটা তো বাহানা করেছিলাম যে আমার শরীর খারাপ। আরে নতুন বছরের পার্টি আসছে না, খুব খাটাবে রে, এখন খুব খাটাবে। আমি এত কাজ করতে পারবো না বাবা। এমনিতেও কিছু উপহারও দেয় না, এই 1-2 দিন শরীর খারাপের বাহানা করব, নতুন বছরের পার্টি শেষ হয়ে গেলে পরের দিন আবার কাজে যাব। কিন্তু সবিতা, এটা তো ঠিক হচ্ছে না রে।
যখন তোকে প্রয়োজন তখন তুই যদি এভাবে ছুটি করে বসে থাকিস সেটা কি ঠিক? ওরা আমাদেরকে বিশ্বাস করেই তো আমাদেরকে কাজে রাখে। আর তুই বলছিলিস যে উনি তোর কোনো ছুটির টাকাও কাটেন না। তাহলে একটু ভেবে দেখ রে। দেখ শান্তি, আমার মাথা খারাপ করিস না তো। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। এখন তো আমি নতুন বছরের পরেই কাজে যাব। হ্যাঁ ঠিক আছে, যা ভালো বুঝিস কর। সবিতা কাজে না গিয়ে নিউ ইয়ারের ছুটি নিয়ে বাড়িতেই বসে থাকে। আর নিউ ইয়ারের একদিন আগে ৩১শে ডিসেম্বরের সকালে শান্তি যখন কাজে যাবে তখন শান্তির স্বামী রমেশ তার ছেলে সূর্যকে সাথে নিয়ে গেছিল বলে বাড়িতে একা থাকা মেয়ে পূজাকে শান্তিও তার সঙ্গে কাজে নিয়ে যায়। পূজা, তুই ওখানে গিয়ে বস, আমি একটু কাজ করে নিই ততক্ষণ। আরে আজকে পূজা মাকে সাথে এনেছো? হ্যাঁ, আসলে আজকে ওদের দুজনেরই স্কুল ছুটি, তাই সূর্য ওর বাবার সঙ্গে গেছে আর ও আমার সঙ্গে চলে এলো। নতুন বছরের ছুটি চলছে। এটা খুবই ভালো কথা যে ওরা স্কুলে পড়ছে। নে মা, বিস্কিট খা। আর শান্তি, তুমি চাটা খেয়ে নাও, আমার আর ইচ্ছে করছে না, সকাল থেকে ৩ বার খাওয়া হয়ে গেছে। মা, সন্ধ্যাবেলার পার্টিতে পিৎজা থাকবে তো? আমি বাবাকে বলেছিলাম পিৎজা আনতে। হ্যাঁ হ্যাঁ, তোদের বাবা অনেক কিছু অর্ডার দিয়েছে, টেনশন করিস না। আর আনমোল কোথায়? ওকে বল নিচে আসতে, সকাল থেকে ছাদেই বসে আছে, কিচ্ছু খায়নি। ও তো ডেকোরেশন দেখছে, আমি এক্ষুনি ডেকে আনছি। মা, ও কে? ও শান্তি আন্টির মেয়ে রে, পূজা। আসো পূজা, আমার সাথে আসো, আমরা ছাদে যাই। যা রে মা, ভয় পাস না, যা যা মা, সাথে যা। পূজা একটু ভয় পেয়ে থাকলেও রিয়া তাকে ডাকলে সে রিয়ার সঙ্গে ছাদে চলে যায়। আর কিছুক্ষণ পর শান্তির মেমসাহেব মধুও শান্তির সঙ্গে ছাদে এসে কিছু কাজ করিয়ে নেয়। আর তখনই সে শুনতে পায় পূজা রিয়া আর আনমোলের সঙ্গে কথা বলছে। পূজা, তোমরা নতুন বছরের পার্টি কিভাবে করো? আমরা তো নিউ ইয়ারের পার্টি করি না, কখনো করিও নি। কি, তুমি কখনো নিউ ইয়ারের পার্টি করনি? আমরা তো প্রত্যেক বছর করি ক্রিসমাস আর নিউ ইয়ারের পার্টি, খুব মজা হয়। শান্তি নিউ ইয়ারের পার্টির সব আয়োজন করে ফেলেছিল। শান্তি, একটা কাজ করো, সন্ধ্যাবেলাতে রমেশ আর বাচ্চাদের নিয়ে এখানেই চলে আসো। অতিথিরা আসবে, ওদেরও একটু দেখাশোনা হয়ে যাবে আর বাচ্চারাও পার্টি এনজয় করতে পারবে। নতুন বছরের পার্টি আন্টি? হ্যাঁ রে, নিউ ইয়ারের পার্টি, আসবি তো? আমি নিশ্চয়ই আসবো আন্টি। এই শুনে পূজার খুশির কোনো সীমানাই ছিল না। আর মেয়ের খুশি দেখে শান্তিও খুশি হয়। আর বাড়িতে গিয়ে পূজা সবাইকে বলে যে সন্ধ্যাবেলাতে তারা নিউ ইয়ারের পার্টিতে যাবে। যা শুনে সবিতা অবাক হয়ে যায়। আর সন্ধ্যাবেলাতে যখন শান্তি রমেশ আর বাচ্চাদের সঙ্গে পার্টিতে যাচ্ছিল তখন সবিতা বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মেম সাহেব তোদেরকে নিউ ইয়ারের পার্টিতে ডেকেছেন। হ্যাঁ রে সবিতা, মেম সাহেব ভীষণ ভালো। উনি আজকে আমাকে আর আমার পুরো পরিবারকে নিউ ইয়ারের পার্টিতে ডেকেছেন। আসি রে আমরা। এই শুনে সবিতা চুপ করে যায়, কারণ তার বলার মতো কিছুই ছিল না। এরপর শান্তি সবাইকে নিয়ে মেম সাহেবের বাড়িতে পৌঁছায়। শান্তির 2 বাচ্চা পূজা আর সূর্য রিয়া আর আনমোলের সঙ্গে পার্টিতে ভীষণ মজা করছিল। মেম সাহেব আর তার বর বাচ্চাদের কোনো কিছুতেই নিষেধ করেনি। তারা তাদেরকে খেতেও দেয় আবার খেলতেও দেয়। আর শান্তির বাড়ি যাওয়ার সময় শান্তি আর তার পরিবারের জন্য শীতের অনেক পোশাক মেম সাহেব শান্তির হাতে দেয়, যেটাতে মেম সাহেব মধুর উদারতার পরিচয় পাওয়া যায়। শান্তির 2 ছেলে মেয়ে যারা আগে কখনো নিউ ইয়ার পার্টির কোনো আনন্দই পায়নি, আজকে তারাও নিউ ইয়ার পার্টিতে খুব আনন্দ করছে। Thanks for watching.